যে শিরোনামটা খালেদা জিয়া বেগমের প্রত্যাবর্তন, বেগম শব্দটাকে তারা বেশ গুরুত্ব দিচ্ছে এবং তারা এক ধরনের নেগেটিভ যে আবার হাউসওয়াইফ বা গৃহবধূ জাতীয় একটা ভাবমূর্তি দেওয়ার, তো তাদের মধ্যে কিন্তু সবসময় একটা নেতিবাচক জিনিস কাজ করে এবং তারা অ্যাপারেন্টলি প্রশংসা করলেও তার ভিতরে একটা সূক্ষ্মভাবে একটা নেগেটিভ জিনিস রেখে দেয়। ভারতের দ্য হিন্দু পত্রিকা একটু প্রভাবশালী পত্রিকা আমরা জানি, সেই ইংরেজি দৈনিকটিতে খালেদা জিয়ার একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সেটা শিরোনাম যেটা বাংলা করলে দাঁড়ায় খালেদা জিয়া বেগমের প্রত্যাবর্তন। এই প্রতিবেদনটিতে মূলত যে বিষয়টা হাইলাইটস করা হয়েছে সেটি হলো যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খালেদা জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি গণতন্ত্রের জন্য বা এই দেশের জন্য। এবং এই প্রতিবেদনটি খালেদা জিয়া কীভাবে রাজনীতির এই পর্যায়ে চলে আসলেন সেটিরও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা যারা খালেদা জিয়াকে দেখেছি তার পলিটিক্স, আপনারা আরও বেশি দেখেছেন, একদম শুরু থেকে দেখেছেন যে তার যে আপোষহীন একটা ভাবমূর্তি, যারা অনেকে মনে করতেন রাজনৈতিক স্লোগান, কিন্তু শেষ পর্যন্ত সেটি কিন্তু আর রাজনৈতিক স্লোগান থাকেনি, সেটি হয়ে গেছে আসলে বাস্তব স্লোগান। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বেগম খালেদা জিয়া দেশে এবং বিদেশে, আমাদের দেশ যতই বলেন নির্বাচনের সময় কিন্তু পরাশক্তিগুলো কাজ করে বিভিন্ন দিস এন্ড দ্যাট ওয়ে, সবার কাছে খালেদা জিয়া গ্রহণযোগ্য। আমরা এটা শুনি, আমার কাছে তো আর জিজ্ঞেস করে বলে না, কিন্তু সবাই বলে এবং আমরা শুনি, এটা প্রমাণিত। তার আপোষহীনের প্রশ্ন হচ্ছে যে তিনি দেখেন, যেটা খুরশেদ ভাইও বলল যে 91 নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার কথা ছিল না, সবাই ধারণা করছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মিনিস্ট্রি বন্টন শুরু হয়েছে, ফাইনালি দেখা গেল বিএনপি ক্ষমতায়। কারণটা হচ্ছে আপোষহীন। জনগণ কিন্তু ধরে নিয়েছে যে এই নেত্রী কথা রাখবে, কারণ বলা হয়েছিল, সবাই সিদ্ধান্ত নিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। কিন্তু চিটাগাংয়ের লালদিঘি ময়দানে শেখ হাসিনা আগের দিন ঘোষণা দিল নমিনেশন পর্বের আগে যে আমরা নির্বাচনে যাচ্ছি, দিস এন্ড দ্যাট। তো বেগম খালেদা জিয়া অনড় থাকলো, এই যে অনড় থাকলো, বাধ্য পরে নির্বাচন করলো। কিন্তু এই একটা, দুই হচ্ছে এবারের তার রকেটের মতো, হিমালয় পর্বতের মতো ইমেজ তৈরি হয়েছে। কারণ হচ্ছে আপনি জিজ্ঞেস করেন, একটা বানানো 2 কোটি টাকার মামলা, যে চেকস হয় নাই, যে ট্রাস্টে মেম্বার না, যে কোনো স্বাক্ষর দেয় নাই, সেই কেসে গায়ে পড়ে তারে আটকায় রাখলো জেলে অনন্তকালের মতো। সে থাকলে, এই সরকার যদি আরও থাকতো, সে জেলেই থাকতো। সে তো অনেকটা মৃত পায়। আমরা তো জানতাম, ধারণা তৈরি হয়ে গেছিল তিনি বাঁচবেন না। আমি আজিজ একটা যোগ করি, যেহেতু এই প্রসঙ্গটা আনলেন, তার অসুস্থতার প্রসঙ্গটা আনলেন। খালেদা জিয়া কিন্তু জীবনের রিস্ক নিয়েছেন। উনি যদি আপোষ করতেন, বাইরে চিকিৎসা করতে যেতে পারতেন না, অনেক আগে যেতে পারতেন, কিন্তু উনি যান নাই। এবং সেটা রিস্কটা কেমন নিয়েছে? জীবনের রিস্ক নিয়েছে। ওনার যে শারীরিক অবস্থা এত অবনতি ঘটেছিল, চিকিৎসা না করার কারণেই তো, কিন্তু উনি সুযোগটা নিতে পারতেন, উনি কিন্তু নেন নাই। এবং উনি সম্ভবত এরকম একজন নেত্রী বাংলাদেশে যে জীবনের রিস্কটা পর্যন্ত নিয়েছেন এই এত বয়সের মধ্যে। তাকে মৃত্যুবরণ করতে হবে সেই রিস্কও তিনি নিয়েছেন, তবু অন্যায়ের কাছে তিনি আপোষ করবেন না। তিনি আপোষহীন থাকছেন এবং এটা শেষ পর্যন্ত প্রমাণিত। এখন লন্ডনে যাওয়ার সাথে সাথে তার এডিশনাল প্লাস হয়েছে, তার পরিবারের সদস্যদের পেয়েছে। সুতরাং তার এখন ছেলে, ছেলের ওয়াইফ, একটা ছেলে মারা গেছে, তার ওয়াইফ, নাতি টাতি সবাই পেয়ে গেছে। সে সবসময় বলা হচ্ছে, নিউজে আসতে সবসময় সে উচ্ছ্বাস, সে আনন্দে আছে। এতেই শরীর তার কিন্তু অনেক বেশি সুস্থ হয়ে উঠতেছে এবং তিনি সুস্থ হোক, এটা আমাদের কামনা। কারণ তিনি সে বিশ্বময়, তিনি গ্রহণযোগ্য। এবং আমার ধারণা এবার যে সংস্কার কমিশন যেটা করতেছে, যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সরকারি সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারবেন না, তাহলে আমার এই হিসাবে মনে হয় যে বেগম খালেদা জিয়াই নেক্সট প্রেসিডেন্ট দেশের হচ্ছে। হাসান খুরশেদ, আসলে এই সময় যে রাজনৈতিক অবস্থাটা বাংলাদেশের, একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এবং সংস্কার হচ্ছে, আজিজ ভাই যেটা বারবার আজকের আলোচনা বলার চেষ্টা করছেন যে নতুন বাংলাদেশ গড়ার যে একটা প্রত্যয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রেষারেষি চলছে, ঠিক এই সময় খালেদা জিয়াকে দ্য হিন্দু যে সারভাইভার বলেছেন, সঠিকই বুঝে বলেছেন। যে শিরোনামটা খালেদা জিয়া বেগমের প্রত্যাবর্তন,
বেগম শব্দটাকে তারা বেশ গুরুত্ব দিচ্ছে এবং তারা এক ধরনের নেগেটিভ ইয়ে যে আবার হাউসওয়াইফ বা গৃহবধূ জাতীয় একটা ভাবমূর্তি দেওয়ার, তো তাদের মধ্যে কিন্তু সবসময় একটা নেতিবাচক জিনিস কাজ করে এবং তারা অ্যাপারেন্টলি প্রশংসা করলেও তার ভিতরে একটা সূক্ষ্মভাবে একটা নেগেটিভ জিনিস রেখে দেয়। ভারতের মিডিয়ার যা হয় আর যা হয় তাদের সেই প্রবণতা কিন্তু এই রিপোর্টের মধ্যে আমরা দেখেছি। মানুষের কাছে তার যে অসাধারণ গ্রহণযোগ্যতা, এবং নিঃসন্দেহে বেগম জিয়া বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। রাজনীতিতে ছিলেন না একটা সময় পর্যন্ত, তিনি প্রেসিডেন্টের ওয়াইফ হিসেবে, দেশের ফার্স্ট লেডি হিসেবে এক ধরনের, বা দেশের সেনাপ্রধানের ওয়াইফ হিসেবে এক ধরনের লাইফ লিড করেছেন, যেটা সাধারণ মানুষের চোখের সামনে ছিল না। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, তারপর বিএনপির সেই সময়কার যারা প্রধান নেতা ছিল তারা ক্রমাগত তাদের মধ্যে বিএনপি থেকে সরে যাওয়ার এবং সামরিক সরকারের সাথে এক ধরনের আপোষের প্রবণতা আমরা দেখেছি। 24শে মার্চ 82-তে এরশাদ ক্ষমতা নেন, তার আগেই 2রা জানুয়ারি 82 জানুয়ারি বেগম জিয়া রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন বিএনপির সদস্য পদ নিয়ে। সিম্পলি সদস্য হয়ে তিনি রাজনীতিতে পা রাখেন, কারণ তখন তিনি বুঝতে পারছিলেন যে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপি তখনকার যে এরশাদের সামরিক শাসন আসতে যাচ্ছে এবং সামরিক শাসনের ভেতর দিয়ে বিএনপিকে তছনছ করে একটা নতুন দল গড়ার একটা প্রবণতা হবে, এটা তিনি আসলে সামরিক শাসন 82-তে সামরিক শাসন জারির আগেই বুঝতে পেরেছিলেন। 82-র সামরিক শাসন যখন চলে সেই সময়ে বেগম জিয়াই রাজপথে সামরিক শাসন ভেঙে রাজপথে মিছিল করেছিলেন এবং একাধিকবার মিছিল করেছেন। সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম তিনি শুরু করেছিলেন, ছাত্ররা ছিল আর পাশাপাশি বেগম জিয়া শুরু করেছিলেন। তখন তিনি রাজনীতি একদম নতুন, আর আজকে এত বছর পরে তিনি রাজনীতিতে অনেক বেশি পরিণত, অনেক বেশি শ্রদ্ধেয় এবং যতদিন গেছে তিনি আরও আপোষহীন একটা গণতন্ত্রের অসাধারণ এক চরিত্র হিসেবে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছেন।